তো আমরা আজকে নেক্সট টপিক যেটা শুরু করব সেটা হচ্ছে সরল ক্যামেরা। সরল ক্যামেরা এবং মানুষের চোখের সঙ্গে সরল ক্যামেরার কিরকম সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে। তো প্রথম এই সরল ক্যামেরার যে গঠনটা, আমরা ক্যামেরা জানি যে যেটার সাহায্যে আমরা কোনো একটা বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির মাধ্যমে একটা ছবি তৈরি করতে পারি। ঠিক আছে, ক্যামেরা সম্বন্ধে অনেকেরই একটা ধারণা আছে, আহ, যেটার সাহায্যে আমরা জানি, যদিও বর্তমান দিনের যে ক্যামেরা আর আর এখানে যে সরল ক্যামেরার গঠনটা দেখানো হয়েছে, সেইটার সঙ্গে একটা ফারাক আছে, অনেকটা ডিফারেন্স আছে। হয়তো এখন যদি তোদেরকে এই ক্যামেরার সম্বন্ধে ডিটেলস কিছু বলতে বলা হয়, এটা হয়তো তোরা কিছুই জানবি না। তো সেই কারণে এই ধরনের ক্যামেরা দেখতে কিরকম হয় সেটার আমি এখানে তোদেরকে একটু দেখাচ্ছি, একটু দেখে নে। জাস্ট ছবি একটু সিম্পল ক্যামেরা আমি একটু সার্চ করছি। এই যে বিভিন্ন রকম ক্যামেরার মডেল যেটা দেখতে পাচ্ছি, তার মধ্যে অনেক রকমের কমপ্লেক্স ক্যামেরাও থাকে। আচ্ছা, এটা স্ট্রাকচার সিম্পল ক্যামেরা করে দিই। স্ট্রাকচার অফ সিম্পল ক্যামেরা, ক্যামেরাটা ঠিক দেখতে কিরকম হবে সেটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক এইরকমটা। এবারে এখানে যে সরল ক্যামেরা, এইরকম ক্যামেরা দেখেছিস তো, এখনো হয়তো অনেকজনের কাছে স্টুডিও গুলোতে দেখতে পাওয়া যায়, কিন্তু এইগুলো ডিজিটালাইজেশন হয়ে গেছে। ডিজিটাল ক্যামেরার গঠন অনেকেই ব্যবহার হয়েছে। তো সিম্পল ক্যামেরাটা ঠিক কিরকম, আমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এই ছবিটা, যে বইয়ের ছবিটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই ছবিটা। তো এখানে কি হয়, এই যে তোমার লেন্স যেটা দেওয়া আছে, একটা না লেন্স থাকে সামনে থেকে, কাঁচের মতন দেখতে যায়, এটা লাগে, এটা লেন্স। আর এইগুলো হচ্ছে ফোকাসিং রিং, মানে কি এইটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটাকে ফোকাস করা হয়। মানে যে কোনো একটা বস্তুকে যখন দূরের বস্তু বা কাছের বস্তু হচ্ছে প্রতিবিম্ব গঠন করতে হবে, তখন এইটাকে সরানোর মাধ্যমে মানে লেন্সটাকে, এইটা হচ্ছে পর্দা, এই যে ফিল্ম লেখা আছে না, এটা হচ্ছে পর্দা। তো এইখান থেকে দূরে বা কাছে সরিয়ে ফোকাস করা, ঠিক আছে, দিয়ে কি করা হয় না, এইখানে যে একটা কালো রঙের একটা পর্দা দেখতে পাচ্ছিস, এটাকে শাটার বলা হয়। মানে মোবাইল, এই সরি, ক্যামেরাতে জাস্ট সুইচটা অন করলে একটা খ্যাপ করে শব্দ হয় না, তো তখন কি হয়, কয়েক সেকেন্ডের জন্য এই শাটারটা সরে যায়। যখনই সরে যায় তখন কি হয় না, বাইরে থেকে আলোটা এর মাধ্যমে মানে এই শাটারটার ভিতর দিয়ে, মানে শাটার যখনই সরে যাচ্ছে এখান থেকে সরে গিয়ে এই ফিল্মের উপর আলোটা পড়ে। এই উত্তল লেন্স এখানে তার একটা সদ্বিম্ব গঠন করে, ঠিক আছে, অবশিষ্ট সদ্বিম্ব গঠন করে। এই প্রতিবিম্বটা যখনই সৃষ্টি হয় তখনই কি হয়, যে অংশটায় আলো পড়ে এই ফিল্মটা এমন পদার্থ দ্বারা তৈরি, যেটা হচ্ছে খুব আলো সংবেদনশীল আর কি, আলোর প্রতি ভীষণ সংবেদনশীল। যেখানে আলোর উপস্থিতিতে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে যায়। তো যেই অংশটায় এই আলোটা পড়ে সেই অংশটায় আলো রাসায়নিক বিক্রিয়া ঘটে গিয়ে একটা প্রতিচ্ছবি গঠন করে, মানে এখানে যে বস্তু থাকে সেই বস্তুর একটা প্রতিচ্ছবি গঠন করে। এবং সেইটাকে পরবর্তী ক্ষেত্রে আমাদের টেকনিক্যাল প্রসেসে এটাকে বিভিন্ন ল্যাবরেটরিতে ওয়াশ করে আমরা সেই ছবিটাকে উদ্ধার করতে পারি আর কি, মানে ছবিটাকে আমরা বের করতে পারি। তো এইরকম হচ্ছে আমাদের ক্যামেরা। তো সেই ক্যামেরার আরো অনেক রকম ছবি আছে, তো যেইগুলোর অ্যাপ্লিকেশন আমাদের হয়তো এখন এখানে নেই। এখানে একটা, এই যে সরল ক্যামেরা বললাম সেটাও একটা সরল ক্যামেরার এরকম একটা ছবি দেখানো আছে, যেটার লেন্সের সঙ্গে কম্পেয়ার করে দেখানো আছে। উত্তল লেন্স একটা বস্তু, এই যে অবজেক্ট যেখানে রাখা আছে, এই অবজেক্ট যদি এখানে থাকে,
উত্তল লেন্স তখন কি করে, তার একটা সদবিম্ব এখানে তৈরি করে, যে রিয়েল ইমেজ লেখা আছে, সদবিম্ব গঠন করে অবশিষ্ট। ঠিক একই রকম ভাবে এই বস্তুটার যখন ছবি তোলা হয় ক্যামেরার সাহায্যে, এখানে যে উত্তল লেন্স আছে তার এখানে সদবিম্ব গঠন করে। ঠিক আছে, তাহলে এই সদবিম্ব ওই যে বললাম যে শাটার যখনই চলে যাচ্ছে তখন কয়েক সেকেন্ডের জন্য এই আলোটা প্রবেশ করে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে যায়, আর সঙ্গে সঙ্গে শাটারটা বন্ধ হয়ে যায়, মানে আর কিন্তু আলো প্রবেশ করতে পারবে না। তখন ওই যে অবজেক্টটা, অর্থাৎ এই যে বস্তুটা, এই বস্তুটার একটা সৎ প্রতিবিম্ব এখানে তৈরি হয়ে যায়, যার একটা প্রতিচ্ছবি ওই ফিল্মের উপর থেকে যায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যামেরা। এর সঙ্গে আমাদের চোখের একটা সাদৃশ্য আছে, খুব সুন্দর কাজ। অ্যাকচুয়ালি চোখের যে কাজটা সেটার উপর বেস করে হ্যাঁ, একটু রিপিট কর, বুঝতে পারলাম না লাস্ট কথাটা। এটা উল্টো গতির মতো। হ্যাঁ, হ্যাঁ, না, এটা সোজা প্রতিবিম্ব দেখতে পাই। তার কারণ হচ্ছে এখানে একটু সেই পেরিস্কোপের ব্যাপারটা মনে আছে কি, ছোটবেলায় পড়েছিলি পেরিস্কোপের ব্যাপারটা? দেখ, এইখানটায় আমি সেটা একটু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সরল ক্যামেরাতে সেই ছবিটা ছিল না, এখানে সেটা আমরা যেটা ছবি তোলার সময় এই যে এইখানটায় চোখটা আছে, আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছিস সবাই? এই যে হাতের মতন চিহ্নটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এইটাকে একটু ফলো কর। এখানে আমি পেনটা ধরতে পারছি না, দাগ দিতে পারবো না কারণ এই ছবিগুলোর উপর। তো এই যে এই অংশটায় আমরা চোখটা রাখি, বুঝতে পারলি? তো এই অংশটায় যখন চোখটা রাখা হয়, আমরা যে প্রতিবিম্বটা, যে বস্তুটার ছবি তুলছি সেই বস্তুটাকে এইখান থেকে দেখতে পাবো। আমরা যদি সঠিকভাবে দেখতে পাই, স্পষ্ট যদি দেখতে পাই, তাহলে জানবো যে ওই প্রতিবিম্বটার ছবিটা যেটা তোলা হচ্ছে নেগেটিভে, অর্থাৎ ওই ফটোগ্রাফিক ফিল্মে ছবিটা স্পষ্ট উঠবে। ঠিক আছে, যদি আমি স্পষ্ট দেখতে পাই। যদি স্পষ্ট না দেখতে পাই তাহলে কিন্তু অস্পষ্টই ছবিটা উঠবে। তো সেইটাকে স্পষ্ট আনার জন্য ফোকাসের মধ্যে আনতে হবে, সেটা একটু আগেই বললাম। এই লেন্সের যে সরানোর প্রসেসটা ছিল, লেন্সটাকে সামনের দিকে বা পিছনের দিকে সরিয়ে ফোকাসিং করা হয়। এবারে কিভাবে এটা দেখি না, এটা যে সেরকম পেরিস্কোপের ব্যাপার ছিল সেই রকমই, এখানে একটা জাস্ট মিরর লাগানো থাকবে, দর্পণ লাগানো থাকবে, সেই দর্পণ রিফ্লেক্ট করে এই এখানে যেরকম দেওয়া আছে, এটা একটা জটিল ভাবে করা আছে, এখানে একটা দর্পণ, এখানে একটা দর্পণ দিয়ে এখানে দেখছে। এটা এরকম ভাবে রাখতে পারে, এই জায়গায় আর একটা দর্পণ রেখে দিলে ডাইরেক্ট এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক পেরিস্কোপে যেরকম হয়। এখানে শুধুমাত্র চ্যুতিটা 180 ডিগ্রি করে দেওয়া, তাহলেই হচ্ছে প্রতিবিম্বটা স্পষ্ট, এই স্পষ্ট বলতে কি সমশীর্ষ হয়ে যাবে। ঠিক আছে, এইটার মাধ্যমে করা হয়, বোঝা গেল না? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা চোখের সঙ্গে একটু কম্পারিজনে চলে যাব। চোখ কিভাবে এইটার সঙ্গে, ক্যামেরার সঙ্গে একটা সাদৃশ্য রাখে, সেটা হচ্ছে এখানে আমরা যে ফোকাসিং রিং এর কথা বললাম, যে ফোকাসিং রিংটা এটা ম্যানুয়ালি করতে হয়। যেটা কি বললাম, যে যদি আমরা বস্তু এখানে থাকে, বস্তু যদি এখানে থাকে তার প্রতিবিম্ব এখানে গঠিত হতে হবে, তার জন্য লেন্সকে একটা অবস্থানে রাখতে হবে। বস্তু যদি আরো কাছে থাকে, লেন্সকে তাহলে সরিয়ে প্রতিবিম্ব ঠিক এখানে গঠিত হতে করতে হবে, কারণ এটার কিন্তু অবস্থান ফিক্সড, এইটা কিন্তু কোথাও সরাতে পারবো না এই ফিল্মটাকে। সেই হিসাবে বস্তু লেন্সের কাছেই থাক দূরেই থাক, বিভিন্ন জায়গায় যখন থাকবে তখন এই ফোকাসিং রিং এর মাধ্যমে লেন্সটাকে সামনের দিকে বা পিছনের দিকে সরিয়ে আমরা স্বচ্ছ প্রতিবিম্বটা এখানে ফিল্মে তৈরি করতে পারবো এবং একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। 1 মিনিট একটু দাঁড়াতে, ফোনটা। তো এখানে প্রতিবিম্বটা বিভিন্ন জায়গায় তৈরি হয়ে যায়, সরি, ফিল্মে তৈরি হয় বস্তু বিভিন্ন অবস্থানের জন্য। ঠিক একই রকম ভাবে আমাদের চোখ কি করে, চোখের ক্ষেত্রে আমাদের চোখের সামনে যদি কোনো বস্তু থাকে সেক্ষেত্রেও এই রেটিনা, রেটিনা মানে আমাদের
সরি এটা চোখ নয়, এটা হচ্ছে এইটা হচ্ছে মানুষের চোখ। এখানে যেরকম লেন্স কি করে, দূরের বস্তুকে লেন্সের উপর আলোক রশ্মি আপাদিত হয় এবং প্রতিবিম্ব গঠন করে এই ফিল্মের উপর, ঠিক চোখের ক্ষেত্রেও এখানে একটা অক্ষি লেন্স থাকে, উত্তল লেন্সের মতনই একটা অক্ষি লেন্স থাকে। এইটা হচ্ছে অক্ষি লেন্স। এর উপর আলোক রশ্মি এসে আপাদিত হবে, এখানে আপাদিত হবে, আপাদিত হওয়ার পর যেমন উত্তল লেন্সের কাজ, সেই উত্তল লেন্স কি করে এই রেটিনাতে এখানে হচ্ছে প্রতিবিম্ব গঠন করবে। ঠিক আছে, ঠিক যেরকম ভাবে ক্যামেরার ফটোগ্রাফিক ফ্রেমের উপর প্রতিবিম্ব গঠন হচ্ছিল। ঠিক আছে, এবারে এখানে একটা কথা বলি, ক্যামেরাতে যেমন বিভিন্ন জায়গায় বস্তু থাকলে এটাকে ম্যানুয়ালি মানে যান্ত্রিক ভাবে তোর ফোকাসিং করতে হয়। বস্তু যদি দূরে থাকে এই লেন্সকে সরিয়ে প্রতিবিম্ব ঠিক ফিল্মে গঠিত করতে হবে, কাছে থাকলে আবার লেন্সকে সরিয়ে ফিল্মে গঠন করতে হয়। চোখের ক্ষেত্রে কিন্তু সেটা করতে হয় না, চোখের ক্ষেত্রে এটা অটোমেটিক হয়ে যায়। আমাদের চোখের সামনে কোনো বস্তু থাকলেও আমরা দেখতে পাই, আর দূরে কোনো বস্তু থাকলেও আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা স্বাভাবিক চোখের ক্ষেত্রে বলছি। যদি কোনো রকম সমস্যা থাকে সেগুলো আলাদা কেস, সেটার জন্য তখন চশমা ইউজ করতে হয়, সেগুলো আমরা পরে আসবো। আমি একটা স্বাভাবিক চোখের ক্ষেত্রে এইটা বললাম, এটা অটোমেটিক হয়ে যায়। কিভাবে হয়, তাহলে এক্ষেত্রে যেমন লেন্সকে সরানো হচ্ছিল বাম দিক বা ডান দিকে, এটা সরানো হচ্ছিল, এক্ষেত্রে কি হবে, লেন্স সরবে না, লেন্স কিন্তু একই জায়গায়, এই যে সাসপেনসরি বন্ধনী আছে না, এইগুলোর মাধ্যমে লেন্স কিন্তু আটকানো থাকে। ঠিক আছে, এই সিলিয়ারি পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে লেন্স কি হয়, এই উপর নিচে লম্বাটে হয়ে যায়, মানে প্রস্থটা হয় বেড়ে যায়, এরকম মোটা হয়ে যায়, না হলে এরকম হয়তো সরু হয়ে যায়। ঠিক আছে, সাসপেনসরি লিগামেন্টের মাধ্যমে, এই পেশির মাধ্যমে এটা যখন সংকুচিত হয়ে যাবে তখন লম্বা হয়ে যাবে, যখন প্রসারিত হয়ে যাবে তখন এরকম চওড়া হয়ে যাবে। তাহলে যখনই এরকম সরু হচ্ছে বা চওড়া হচ্ছে তখন কি হয়, এর ফোকাস দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে যায় লেন্সের। ঠিক আছে, যেমন আমরা এইগুলোই হচ্ছে ডিফারেন্স ক্যামেরার সঙ্গে মানুষের চোখের। এই ক্যামেরার লেন্সে যেমন এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য একদম ফিক্সড থাকে, এফ কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, কিন্তু মানুষের চোখের ক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনায় গঠন গঠন করতে হলে এই ফোকাস দৈর্ঘ্যটার পরিবর্তন করতে হয়। সেই ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন অটোমেটিক হয় কিভাবে, এই সাসপেনসারি যে পেশিগুলো থাকে, সেই সাসপেনসারি পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটাকে পরিবর্তন করে। ঠিক আছে, তার ফলে আমরা বিভিন্ন দূরত্বে থাকা বস্তু, এখানেই থাকুক বা অনেক দূরত্বেই থাকুক, বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে সঠিকভাবে এই রেটিনাতে গঠন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এই এই হলো আমাদের চোখের কাজ। এবারে এখানে অনেক রকম থাকে, আমাদের ক্যামেরার সঙ্গে সাদৃশ্যটা যেটা বললাম, সেটা হচ্ছে ক্যামেরায় যেমন শাটারটা খুললে তবে আমরা ছবি তুলতে পারবো, অর্থাৎ এই ফটোগ্রাফিক ফিল্মের উপর প্রতিবিম্বটা সৃষ্টি হবে। মানুষের ক্ষেত্রে যে পাতা, আমাদের যে চোখের পাতা বলা হয়, ওই পাতাটা এখানে দেখানো নেই। ঠিক আছে, এটা চোখের বাইরে থাকে, চোখের পাতাটা আমরা যদি বন্ধ করে দিই তখন কি আমরা দেখতে পাই বাইরের কোনো জিনিস? নিশ্চয়ই পাই না। তাহলে সেইটা হচ্ছে শাটারের কাজ করছে, যখনই আমরা চোখের পাতা বন্ধ করে দিচ্ছি কোনো আলো প্রবেশ করতে পারছে না, যার ফলে ওখানে কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে না, আর চোখের পাতা খুলে দিলেই আমরা আবার দেখতে পাই। তো এইরকম ভাবেই বিভিন্ন দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্ব আমরা চোখের মাধ্যমে গঠন দেখতে পাই। তো এরপরে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে চোখের যে মণি, এই যে মণির একটা কাজ, মণির কি করে, এই যে মণি বলতে আমরা চোখের যে কালো অংশটাকে দেখি না, ওইটা হচ্ছে চোখের মণি। তো এই চোখের মণি এ সংকুচিত প্রসারিত হয়ে এর তাররন্ধ্র যেটা আছে, এখানে যে ফাঁকা অংশটা, ওটা বাড়ানো বা কমাতে পারবে। এটা আমরা জানি একটা প্র্যাকটিক্যাল ঘটনা, সেটা কি না, যখন আমরা প্রচুর রোদ্রের মধ্যে থাকি, রোদ্রের মধ্যে যখন থাকি তখন দেখা যায় সেখানে আমাদের চোখগুলো একটু ছোট ছোট হয়ে যায়, চোখের পেশির উপর একটা চাপ পড়ে,
তো সেই রকম প্রখর রোদ থেকে যখন আমরা হঠাৎ করে কোনো ঘরের মধ্যে প্রবেশ করে যাব, তখন দেখবো কি সেই ঘরটা অন্ধকার লাগছে, ক্ষণিকের জন্য অন্ধকার লাগে, কোনো কিছু দেখতে পাই না। কেন দেখতে পাই না? তার কারণ হচ্ছে আমাদের এই রেটিনা, রেটিনা যেটা, সেই রেটিনা হচ্ছে খুব সংবেদনশীল একটা অংশ, মানে খুব সেনসিটিভ অংশ। মানে এখানে খুব সূক্ষ্ম, আমরা তো জানি শরীরের সব থেকে সূক্ষ্ম অঙ্গ হচ্ছে চোখ। এই চোখের মধ্যে সব থেকে সেনসিটিভ অংশ হচ্ছে এই রেটিনা, যেখানে প্রতিবিম্ব গঠিত হয়। এখানে কি হয়, আমরা যে নর্মাল নিয়মটা জানি যে যখন কোনো একটা লেন্স থেকে, উত্তল লেন্স, যখন আলো উত্তল লেন্সের উপর পড়ে, যখন যেই বিন্দুতে গঠন করে, এখানে যেহেতু এই অভিসারী আলোক রশ্মি হিসাবে এসে আপাতিত হচ্ছে, তার মানে একটা লেন্সের উপর যখন সমান্তরাল কোনো আলোক রশ্মি এসে আপাতিত হবে, তখন কি হয়, এটা অভিসারী হয়ে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে? তাহলে যখন ওই বিন্দুতে মিলিত হচ্ছে, সেখানে কি হবে, আলোর তীব্রতা অনেক বেশি হয়ে যায়। আর আলোর তীব্রতা বেশি হওয়া মানে এখানটা কি হবে, গরম হবে, মানে বেশি পরিমাণ আলোক শক্তি ওই ক্ষুদ্র অংশের মধ্যে পড়ছে বলে এখানটা কি হবে, গরম হবে। এবারে কি হয় না, যখন আমরা কনস্ট্যান্ট উচ্চ আলোর মধ্যে থাকবো, তখন কি হবে, এইটা রেটিনা গরম হবে এবং রেটিনার মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর যদি এখানে কোনো রকম ভাবে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানে ওখানে যদি কোনোভাবে ক্ষত সৃষ্টি হয়, তাহলে কিন্তু একদম চিরতরে অন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো সেই কারণে আমাদের এই চোখের মনি কি করে, সেই ছোট বড় হওয়ার মাধ্যমে এখানে কম পরিমাণ আলো, মানে যখন আমরা প্রখর রোদে থাকবো, তখন মনি কি করবে, এটা বাড়িয়ে দিবে। এই যে লেন্সের ঠিক আগে এরকম মনিটা আছে, দিয়ে এখানে আকারটাকে ছোট করে দিবে, মানে ফুটো যেটা থাকে তার আকারটা ছোট হয়ে যাবে। তাহলে ছোট হয়ে গেলে এখানে কম পরিমাণ আলো পৌঁছাবে, তাহলে কম পরিমাণ আলো পৌঁছালে রেটিনা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, সহ্য করে নিতে পারবে। ঠিক আছে? এবারে ধরে নাও ওই অবস্থায় থাকা অবস্থায় আমি যদি হঠাৎ করে অন্ধকার রুমে ঢুকে যাই, মানে কম আলোযুক্ত রুমে ঢুকে যাই, তখন কি হবে না, সেখানে আমাদের চোখে তখন কম পরিমাণ আলো এসে পৌঁছাবে, কিন্তু রেটিনা তো তখন, সরি, চোখের মনি তো তখন তৎক্ষণাৎ প্রসারিত হতে পারবে না, সে তো আস্তে আস্তে প্রসারিত হবে, কারণ এটা একটা পেশি। তাহলে এইটা আস্তে আস্তে প্রসারিত হবে। তাহলে যেহেতু এখানে আকারটা ছোট ছিল, তাহলে কম পরিমাণ আলো পৌঁছাচ্ছিল এবং আমরা তার প্রতিবিম্বর আকারটাকে খুব ছোট দেখছিলাম বা কম পরিমাণ দেখতে পাচ্ছিলাম, ওই জন্য অন্ধকার অন্ধকার মনে হবে। এবং আস্তে আস্তে ওই কম আলোতে যখনই আমরা থাকবো, তখন আমাদের এখানের পেশিকে নির্দেশ দিবে যে যাতে এটা প্রসারিত হয়ে যায়, অর্থাৎ ফুটোটা যাতে বড় হয়ে যায়। তাহলে সেই জন্য এই ফুটোটা আস্তে আস্তে তখন বড় হতে থাকবে, যাতে বেশি পরিমাণ আলো প্রবেশ করতে পারে। ঠিক আছে? তাহলে এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ঘরের মধ্যেও পরিষ্কার ভাবে তখন দেখতে পাই। ঠিক আছে? তাহলে এই কারণেই তোরা জানবি যে যখন কোনো সোল্ডারিং এর কাজ হয়, মানে ওয়েল্ডিং এর কাজ, যেখানে সেই ঝাল হয়, ঝাল দেওয়া হয় আর কি, ওই লোহা বা লোহার গেট ফেট যেখানে তৈরি হয়, সেই জায়গায় ওই ঝাল দেওয়ার কাজটা খালি চোখে দেখতে দেওয়া হয় না বা দেখতে নিষেধ করা হয়। কারণ ওইখানে আলোটা যদি কনস্ট্যান্ট খালি চোখে দেখা হয়, প্রচুর পরিমাণে আলো প্রবেশ করবে, আমাদের চোখকে, রেটিনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। ঠিক আছে? এইটাই হচ্ছে ঘটনা। এইবারে কি করে আমার, হ্যাঁ বলো। হ্যাঁ, ওদের ওই কারণে চশমা, বা ওরা ওই সামনে থেকে একটা গার্ড দিয়ে ওইটা দেখে দেখে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্যাপার, এখানে প্রতিবিম্ব তো এখানে তৈরি হয়ে গেল, প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, সেই প্রতিবিম্ব আমরা এবারে দেখবো কিভাবে। যেমন ক্যামেরাতে যখন ছবি তোলা হয়, সেখানে একটু বলি যে ছবিটা এখানে উঠে গেল, উঠে যাওয়ার পর এটাকে, ওই যে যান্ত্রিক একটা প্রসেস থাকে, এটাকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়, সেখানে ওয়াশ করার পরে আমরা ছবিটাকে দেখতে পাই। কিন্তু মানুষের চোখের ক্ষেত্রে তো সেই রকম কোনো ল্যাবরেটরি থাকে না। তবে সেখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটা আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দেখতে পাই। এই যে এখন আমরা বস্তুটাকে দেখছি, তৎক্ষণাৎ দেখতে পাচ্ছি। তাহলে এইটা কিভাবে হয়?
না, এখানে এই ব্যাপারটা একটু জটিল প্রক্রিয়া যদিও, কিন্তু ব্যাপারটাকে এখন সহজভাবে বুঝতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বায়োলজি পড়বো, বায়োলজিতে এটা ডিটেলস হয়তো আরো থাকবে। আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। যে এইটুকু দরকার সেটা হচ্ছে কি, এইখানে আলো একটা হচ্ছে ফোটন কণা বলে একটা কণা থাকে, ফোটন ফোটন কণা, ঠিক আছে? এই ফোটন কণার স্রোত আলো, তাহলে এই ফোটন কণার মধ্যে একটা শক্তি থাকে। তাহলে সেই শক্তি আমরা যেরকম কোনো আমাদের শরীরের অংশে যদি একটা ছুঁচ ফোটাই, সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের সেখানে একটা অনুভূতি জাগে যে আমাদের এখানে ছুঁচটা ফোটানো হয়েছে। তো ঠিক সেরকম ভাবে এই ফোটন কণা যখন আমাদের এই রেটিনাতে এসে পৌঁছাবে, ওই রেটিনাতে আমাদের কিছু স্নায়ু থাকে, সেই স্নায়ু অপটিক্যাল স্নায়ু বলা হয়। সেই স্নায়ুগুলোর উদ্দীপ্ত হয়, মানে তারা একটা উদ্দীপনা গ্রহণ করে। ফোটন কণা এসে যখনই আঘাত করে আমাদের শরীরে, যদি কেউ এসে একটা বল ছুঁড়ে দেয় আমাদের শরীরে, যখনই লাগে আমরা তো সেখানে বুঝতে পারি। ঠিক সেরকম ভাবে ফোটন কণা খুব ক্ষুদ্র হলেও একটা কণা, সেই কণা যখন এখানে এসে পড়ে, সেই যেই যেই অংশে পড়ছে সেইখানটাতে একটা অনুভূতি সৃষ্টি হয়। সেই অনুভূতিটা আমাদের এই যে চক্ষু নার্ভ থাকে, অপটিক্যাল স্নায়ু বলছি, সেই স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে প্রেরণ হয়। মস্তিষ্ক সেটাকে সে অনুভব করে, অনুভব করে তার একটা প্রতিচ্ছবি আমাদের ব্রেনে তৈরি করে নেয়, ঠিক আছে? এবং যেটাকে আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি, একটু চিন্তা করে দেখবি যে যারা অন্ধ হয়, অন্ধ ছোটবেলা থেকে অন্ধ, বা এরকম হতে পারে অ্যাক্সিডেন্টালি কোনো সময় সে অন্ধ হয়ে গেছে, সেও কিন্তু স্বাভাবিক মানুষের মতো অতটা না হলেও সে কিন্তু কোনো জিনিস একটা অনুভব করে নেয়। বলে না যে মনের দৃষ্টিতে সে দেখে নেয়, ঠিক সেরকম ভাবে যে তার মধ্যেও কিন্তু একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে যায়। মানে এটা আমি জাস্ট কল্পনা, মানে বোঝাতে পারবো না, এটা একটা জাস্ট অনুভূতির ব্যাপার। যে আমরা যেমন একটা ফুটবল ফুটবল আমরা দেখেছি, যদি চোখ বন্ধ করে থাকে, আমি যদি বলি যে তোর চোখের সামনে চোখ বন্ধ করা আছে, আমি বললাম একটা ফুটবল তোকে গিফট করলাম, ঠিক আছে? সাদা রঙের একটা ফুটবল দিলাম, সঙ্গে সঙ্গে তুই ভেবে নিবি ফুটবলটা কিরকম দেখতে, কিরকম ব্যাপার, সাদা বলছে সেরকম, মানে গোল আকারের হয়, সাদা কালারটা কিরকম সেটা জানি। কিন্তু অন্ধ যে ছেলে বা মেয়ে, সে যখন কোনোদিন জানে না সাদা জিনিসটা কি, বা গোল আকারটা ঠিক কিরকম, এগুলো সে হয়তো জানে না। কিন্তু না জানলেও সে কিন্তু অনুভূতির মাধ্যমে, ওই যে আমরা অন্ধ মানুষ যখন হাত দিয়ে বা তাদের যে স্টিকটা থাকে, সেই স্টিকটাকে স্পর্শ করার মাধ্যমে সে কিন্তু একটা বুঝে যায় এই বস্তুটার প্রকৃতিটা ঠিক কিরকম, ঠিক আছে? এটা কিন্তু তার মনের মধ্যে একটা গেঁথে যায়। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যেমন ফুটবলটাকে গোল আকারেই দেখে এসে অভ্যস্ত হয়ে গেছি, যে আকারটা গোল, একটা জলের ফোঁটার আকার গোল, এই গোলাকার আকারটা যেমন ধারণ হয়েছে, আমাদের ধারণা হয়ে গেছে, ঠিক সেরকম ভাবে ওই মানুষটা না দেখলেও আমাদের মস্তিষ্ক, মানে মানুষের মস্তিষ্ক সেটা কিন্তু অনুভব করে বলে দিতে পারবে যে আকারটা কিরকম, ঠিক আছে? মানে মস্তিষ্ক সেটা সে নিজের মতন করে কল্পনা করে নিতে পারে। ঠিক আমাদের এই দেখাটাও অনেকটা সেরকম ভাবে, আমাদের এই যে উদ্দীপনাটা আসে, সেই উদ্দীপনাটা আসার মাধ্যমে আমরা যে বাইরের দৃষ্টিটাকে দেখছি, ছোটবেলা থেকে যেই জিনিসগুলো দেখে আসছি, সেটার অনুভূতিটাকে প্রকাশ করে দিচ্ছে, ঠিক আছে? মানে এই প্রসেসটা একটা জটিল প্রসেস, মানে আমরা সংক্ষেপে যতই বলি না কেন, এটাকে চিন্তা ভাবনা করাটা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ, এই যে মস্তিষ্ক একটা ফোটন কণা আমাদের চোখে রেটিনাতে পড়লো, একটা অনুভূতি জাগান দিল, সেখান থেকে তার প্রতিচ্ছবি তৈরি করা, এটা কিন্তু প্রক্রিয়াটা ভীষণ জটিল। পরবর্তী ক্ষেত্রে যদি কেউ চোখের বিশেষজ্ঞ হোস, কেউ যদি ডাক্তার হোস, যে বিশেষ করে আই স্পেশালিস্ট হবিস, বা স্নায়ু বিশেষজ্ঞ যেগুলো, তারা এই ব্যাপারটাকে ঠিকভাবে অ্যানালাইসিস করতে, মানে বা নিজেও বুঝতে পারবে প্রকৃতপক্ষে এই জিনিসটা কি। আজকে আমি একজন ফিজিক্সের টিচার হয়ে এটাকে জাস্ট এইরকম একটা ঘটনা হয় এইটুকু শুধু বলতে পারছি, আমি কিন্তু নিজেও অনুভব করতে পারছি না যে এটা এরকম ভাবে হয় বলে। কিন্তু যে প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা পড়ে বা এটা প্র্যাকটিক্যালি যখন কাজ করবে,
সে কিন্তু এটার সম্বন্ধে একদম সঠিক একটা ধারণা তৈরি করতে পারবে। সেই মুহূর্তে সে তখন বুঝবে যে হ্যাঁ, মানুষের চোখ ঠিক কিভাবে প্রতিবিম্বটা গঠন করে। এবং সে যে বুঝবে, সে যদি আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই গল্পের মতো, মানে এখন আমি ঠিক যেরকম ভাবে তোদেরকে বলছি, একটু গল্প মতন শুনছি, সেরকম ভাবেই শোনা হয়ে যাবে। এটা একটা অনুভূতি। এই অনুভূতিটা আসবে কিভাবে, সেটা যে ওই ফিল্ডে থাকবে সেই বুঝবে। ঠিক আছে, অন্ধ মানুষকে যেরকম ভাবে বললাম যে একটা ফুটবল এইরকম দেখতে হয়, তাকে যদি তুই বলিস, সে কিন্তু কখনোই বুঝবে না। সে নিজের যতক্ষণ না স্পর্শ করছে, স্পর্শ করে নিজের মনের মতন করে সে একটা অনুভব করে নেবে। ব্যাপারটা ঠিক সেরকম আর কি। যাই হোক, এই ব্যাপারটা এই অপটিক্যাল স্নায়ু আমাদের মস্তিষ্কে এই যে অনুভূতিটা নিয়ে যায়, সেইখানে মস্তিষ্কের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, এখানে জাস্ট ওই কথাটাই লেখা থাকবে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই অনুভূতিটা জাগায়। এবারে এখানে একটা কথা বলার আছে যে উত্তর লেন্স যেমন এটা সমশীর্ষ নয়, এটা অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। এই উত্তর লেন্স যখন বস্তুর প্রতিবিম্বটা গঠন করছে, এটা অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, তাহলে আমরা সোজা দেখি তো। আমি কি কখনো, যদি আমি অঙ্কুরকে এখন আমি আমার সামনে দাঁড়াই, অঙ্কুরের কি পা গুলো নিশ্চয়ই দেখবো? নিশ্চয়ই না। আমরা সোজা দিকে পা গুলো দেখছি, মাথা উপরে আছে, আর এখানে কি অঙ্কুর এরকম দেখতে নাকি? অঙ্কুরের পা কিন্তু নিচেই থাকে, তাই তো? তো সেইটা ঠিক সোজা হয়ে যায় কি করে? না, এইটা মস্তিষ্কের এই যে স্নায়ু, এখানে যেমন আমরা একটু আগেই ওই এটা দেখছিলাম না, কোথায় গেল, এই যে এখানে তোমার নেহা যে কোশ্চেনটা করছিল, যে এখানে যে ছবিটা থাকে, বস্তুটা যেটা থাকে, সেটা তো আমরা সোজা দেখি, উল্টো দেখি না তো। তাহলে সোজা দেখি কি করে? কারণ উত্তর লেন্স তো উল্টো প্রতিবিম্ব তৈরি করে। তাহলে আমি সেখানে বললাম যে এখানে একটা দর্পণ দিয়ে ঘুরি দেওয়া হয় প্রতিবিম্বটাকে, যার জন্য আমরা সোজা দেখতে পাই। কিন্তু মানুষের চোখে তো এরকম কোনো দর্পণ নেই। দর্পণ আছে কি? তাহলে সে উল্টায় কে? কে উল্টানোর কাজটা করে? তো সেই উল্টানোর কাজটা এইখানেই বলছি যে মস্তিষ্কের বিশেষ প্রক্রিয়া, এই জায়গাটি ওই বিশেষ প্রক্রিয়া কথাটি উল্লেখ করে দিচ্ছে। হ্যাঁ, সেই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিবিম্ব উল্টে যায়, উল্টে গিয়ে আমরা সোজা প্রতিবিম্বটা দেখি। ঠিক আছে, তাহলে এই হলো মানুষের চোখ, এবং চোখ কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে তার ব্যাপার। কিন্তু এখান থেকে তোমাদের পরীক্ষাতে যে কোশ্চেনটি থাকে, সেটি হচ্ছে মানুষের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে। এখানে হয়তো একটি কোশ্চেন থাকতে পারে সরল ক্যামেরার সঙ্গে মানুষের চোখের কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, যেগুলো আমি প্রথমে ব্যাখ্যা করলাম। ওই একটি কোশ্চেন থাকতে পারে। তাছাড়া মানুষের চোখের ওই যে মনির যে কাজটা, মনি ঠিক কিরকম কাজ করে, যেগুলো মানে এই কোশ্চেন গুলো সচরাচর পড়ে না, কিন্তু যদি একটু কোশ্চেন ঘুরিয়ে বা কঠিন ভাবে দেওয়া হয়, তখন এরকম আছে যে মনির কাজটা কি। অ্যাকচুয়ালি এগুলো বায়োলজি কোশ্চেন হয় আর কি। বায়োলজিতে মানুষের চোখের যে গঠন থাকে, সেখানে এই কোশ্চেন গুলো হয়ে থাকে যে মনি সে বা তার অর্থ সেটা কি করে, আকার ছোট বাড়িয়ে, ছোট করে বা বড় করে আলোক রশ্মি বেশি বা কম পরিমাণ মানুষের চোখের মধ্যে যাতে প্রবেশ করতে পারে সেটা করে। ঠিক আছে, সিলিয়ারি পেশি বা সাসপেনসারি বন্ধনী, যেটা লিগামেন্ট যেটা বলা হয়, এইগুলোর কাজ কি, এইগুলো ছোট ছোট কোশ্চেন একটা থাকতে পারে। আর এখানে মেন প্রবলেম বা মেন কোশ্চেন যেটা, সেটা হচ্ছে চোখের এই সমস্যা। কারো কারো ক্ষেত্রে এরকম হয়, কেউ কাছের বস্তু দেখতে পায়, দূরের বস্তু দেখতে পায়। আবার এরকম কারো থাকে, দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে মানুষের চোখে ত্রুটি বা সমস্যা। মানে এটা কি হয়, স্বাভাবিক যে গঠন, স্বাভাবিক যে কাজটা, সেই স্বাভাবিক কাজটা কি বলছে, যে সমান্তরাল ভাবে আলোক রশ্মি আসবে, যে ব্যাপারটা বললাম, লেন্স দ্বারা প্রতিসরণের পর এই পিত বিন্দুতে প্রতিবিম্বটা গঠন করবে, রেটিনার এই পিত বিন্দুতে। এটি হচ্ছে স্বাভাবিক চোখের কাজ। ঠিক আছে,
কিন্তু যদি দেখা যায় এই বিন্দুতে প্রতিবিম্বটা গঠিত না হয়ে কোনোভাবে তার আগে বা পরে গঠিত হচ্ছে, ঠিক আছে, লেন্স তার কাজটাকে ঠিকভাবে করতে পারছে না, সাসপেন্সারি যে পেশি আছে সেও ঠিকঠাক করতে পারছে না, লেন্সের আকারটার পরিবর্তন ঘটাতে পারছে না, তার ফলে কি হবে, হয়তো দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে প্রতিবিম্ব এই বিন্দুর আগে গঠিত হয়ে গেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এই রেটিনার পরে গঠিত হচ্ছে এই প্রতিবিম্ব। তখনই কি হবে, আমরা অস্পষ্ট দেখবো, চোখে স্বচ্ছভাবে দেখতে পাবো না। হ্যাঁ, ঝাপসা, ঠিক, অস্পষ্ট দেখবো, ঝাপসা দেখবো। তো সেই প্রবলেম হচ্ছে এখানে, এটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, যেটাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া, দীর্ঘদৃষ্টি, যেটা দূরের জিনিস দেখতে পাওয়া যায়, কাছের জিনিস আমরা দেখতে পাই না। দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাবো যখনই সেই চোখের কাছে কোনো বস্তু নিয়ে আসা হবে, তখন সে অস্পষ্ট দেখবে, ঠিক আছে, এটা হাইপার মেট্রোপিয়া বলা হয়। আরেকটা আছে হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া, যেটা কাছের জিনিস দেখতে পাবো কিন্তু দূরের জিনিসগুলো অস্পষ্ট দেখবো। এইটা ঠিক কি কারণে হয়, কারণটা প্রথমে একটু জানতে হবে। এগুলো ক্লাস 12-এও আছে, যারা সায়েন্স নিয়ে পড়বি পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও বলি যে একদম ক্লাস 12-এও আছে, একই কোশ্চেন, যে এটা কি কারণে হয়, এটা কিভাবে প্রতিকার করা যায়। একটু ডিফারেন্স কি, এখানে যে আমরা লেন্সটা ব্যবহার করব, মানে বাইরে থেকে যে একটা লেন্স ব্যবহার করতে হবে, সেটার ফোকাস দৈর্ঘ্য বা তার ক্ষমতা কত হবে, সেই ক্ষমতাটা ক্যালকুলেশন করতে হয়, যেটা তোদের ক্লাস 10-এ নেই, ঠিক আছে, কত ক্ষমতার লেন্স ব্যবহার করব বা চশমা ব্যবহার করব সেটা কিন্তু এখানে ব্যাখ্যা নেই, সেগুলো ক্লাস 12-এ আছে। কিন্তু এখানে কারণ এবং তার প্রতিকারটা জানতে হবে, এটা কি কারণে হয়। তাহলে আমরা দীর্ঘদৃষ্টি, দূরের জিনিস দেখতে পাচ্ছি, যখনই কাছে নিয়ে আসা হচ্ছে বস্তুটাকে, যখনই কাছে নিয়ে আসা হচ্ছে তখন দেখা যাচ্ছে রেটিনার পিছনে প্রতিবিম্বটা গঠিত হয়ে যাচ্ছে, মানে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা ঠিক সেইভাবে পরিবর্তন করতে পারছে না, ঠিক আছে, যার ফলে প্রতিবিম্বটা পিছনে গঠিত হচ্ছে, তখনই অস্পষ্ট হবে, ঠিক আছে। তাহলে এইটা কি কারণে হয়, না এটা হতে পারে যদি চোখের এই যে অক্ষিগোলক, এই যে অক্ষিগোলক, এই অক্ষিগোলকের আকার যদি কোনোভাবে ছোট হয়ে যায়, মানে অ্যাক্সিডেন্টালি কোনো কারণে এটা ছোট হয়ে গেল, আঘাতজনিত কারণে হোক বা কোনো কারো একটা রোগ, চোখে কোনো ইনফেকশনের কারণে দেখা গেল কি এই অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেছে, ঠিক আছে, এটার একটা কারণ হতে পারে। বা ওই সাসপেন্সারি লিগামেন্ট বা সাসপেন্সারি পেশি সে এই উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা, মানে এর আকার পরিবর্তন বাড়িয়ে বা কমিয়ে ফোকাস দৈর্ঘ্যটার পরিবর্তন ঘটায়। যদি দেখা যায় সেই পেশি ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে না, অর্থাৎ দেখা যাচ্ছে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বাড়িয়ে দিয়েছে, তখন দেখা গেল প্রতিবিম্ব তোমার এই রেটিনা থেকে দূরে গঠিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই দুটো কারণেই আমাদের দীর্ঘদৃষ্টি সমস্যাটা হয়ে থাকে। এক, যেটা বললাম অক্ষিগোলকের আকার ছোট হয়ে যাওয়া, আর দুই, যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, ঠিক আছে, তখনই আমরা এই দীর্ঘদৃষ্টির সম্মুখীন হয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এটার ত্রুটিটা করব কিভাবে, ত্রুটিটা মুক্ত করব কি করে, যে মুক্তির উপায় হচ্ছে যে যেহেতু এই উত্তল লেন্স আহ আহ দূরের কোনো আলোক রশ্মিকে রেটিনায় গঠন করতে পারছে না, তার পিছনে গঠিত করছে, তাহলে এখানে যদি এই উত্তল লেন্স যা কাজ করছে, সে কি করছে, কোনো সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে দিচ্ছে, একটা বিন্দুতে মিলিত করছে, এই মিলিত করার কাজটা সে পারছে না। তাহলে আমি যদি এর কাজটা করার জন্য আরেকটা কোনো একই রকম কাজ করতে পারবে কোনো একটা লেন্সকে স্থাপন করি, তাহলে কি করবে সে, এই লেন্স যে কাজটা করছিল তার কাজটাকে সে সাহায্য করবে। অর্থাৎ আমরা যদি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স বাইরে থেকে লাগিয়ে দিই, তখন দেখা যাবে দূরের বা কাছের বস্তু থেকে সৃষ্ট যে প্রতিবিম্বটা, এই কাছের বস্তু থেকে আগত আলোক রশ্মিটা লেন্স, এই দুটো লেন্স দ্বারা প্রতিসরণের পর ঠিক রেটিনাতে প্রতিবিম্বটা গঠন করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে তোর উপায় এটি বলতে হবে যে উপযুক্ত, এখানে উপযুক্ত কথাটা লিখতে হবে, কারণ এটা বিভিন্ন চোখের ক্ষেত্রে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হয়। এই উপযুক্ত কথাটা বলবে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের
উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দীর্ঘ দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টিটা কি না, এটা ঠিক উল্টো ঘটনা। উল্টো ঘটনাটা কি না, যদি এটা দীর্ঘ দৃষ্টি, যেটা দূর দূর জিনিসটাকে স্থায়ীভাবে দেখতে পাচ্ছিল, কাছেরটা পাচ্ছিল না, কিন্তু হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কাছেরটা দেখতে পাবে, দূরে যখনই হবে তখন কি হবে, লেন্সের ফোকাস দৈর্ঘ্যটাকে বাড়াতে পারবে না, যার ফলে কি হবে, রেটিনার আগে প্রতিবিম্বটা গঠিত হয়ে যাবে। ঠিক আছে, এখানে রেটিনার পিগমেন্টে গঠিত হচ্ছিল, সেখান থেকে আগে গঠিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে উপযুক্ত ফোকাস তৈরির একটা অবতল লেন্স ব্যবহার করলেই এই ঘটনাটা ঘটবে, মানে এটা ঠিক হয়ে যাবে। তো আগে আমাকে জানতে হবে যে এটা ঠিক কি কারণে হয়। মানে আমি আগেরটা যেরকম বললাম, অক্ষিগোলকের আকার যদি কোনো কারণে ছোট হয়ে যায় বা লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তাহলে এক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা হবে, অক্ষিগোলকের আকার যদি বেড়ে যায়, কোনো কারণে বেড়ে গেল, ঠিক আছে, বা লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কোনো কারণে কমে গেল, এই দুটো কারণের জন্য দেখা যায় কি এই ত্রুটিটা আসে, হস্ত দৃষ্টি ত্রুটিটা চলে আসে। তাহলে এইটা থেকে মুক্তি পাবো কিভাবে না, আমাকে তো প্রতিবিম্ব রেটিনায় গঠিত করতে হবে, তাই তো, তাহলে রেটিনার আগে গঠিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি এটা অবতল লেন্স, সে কি করে, তার উপর সমান্তরাল কোনো আলোক রশ্মি পড়লে সে কিছুটা অপসারী করে দেয়, আলোক রশ্মিকে অপসারী করে দেয়। তার ফলে কি হবে, যে আলোক রশ্মিটা এখানে মিলিত হচ্ছিল, একটু যদি অপসারী করে দেওয়া হয়, তাহলে তখন সে রেটিনাতে গঠন করতে, রেটিনাতে গঠন হয়ে যাবে। সেই জন্যই এই অবতল প্রকৃতির একটা লেন্স চোখের সামনে রাখতে হবে, অর্থাৎ উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে, যেটার সাহায্যে আমরা এই হ্রস্ব দৃষ্টি প্রতিকার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হ্রস্ব দৃষ্টি কি, কিভাবে প্রতিকার করা যায়, এরকম কোনো কোশ্চেন থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা লিখতে হবে। বা এখান থেকে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকে, মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, বা হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, এরকম কোশ্চেন থাকবে। বা এই যে বললাম লেন্সের ফোকাস দৈর্ঘ্য, মানে মানুষের চোখের যে ফোকাস দৈর্ঘ্য সেটা বেড়ে যায় না কমে যায় দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে, এরকম ধরনের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো মানুষের চোখ এবং তার কাজ। এখান পর্যন্ত মোটামুটি লেন্সের থিওরিটা ছিল। এরপরে আমি পরের দিনের জন্য এই অবজেক্টিভ কোশ্চেন গুলো দিয়ে দিব। এই অবজেক্টিভ কোশ্চেন গুলো পড়ে রাখবি, আর সেদিন এইটা থেকে আর অবজেক্টিভ কোশ্চেন থেকে তাহলে পড়া জিজ্ঞেস করবো। ঠিক আছে।